হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন বাইরে আসি আর বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। ঘড়িতে তখন প্রায় ভোর 5টা মতো বাজে আর আমরা সবাই উঠে পড়েছিলাম। আর ঘরের সামনে এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে কার না ভালো লাগে বলো তো। আর এই যে লাল জবা ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকদিন আগে লাগানো, তেমন ফুল হয়নি, ওই 2-5টাই ফুটেছিল আর কি। আমাদের বাড়িতে কিন্তু বিভিন্ন রকমের জবা ফুলের গাছ রয়েছে। নয়নতারা গাছগুলোতে ছোট ছোট ফুল হয়ে আছে, কারণ 10টা বাজলেই এগুলো কিন্তু সুন্দর করে ফুটে যাবে। বোনও ততক্ষণের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিল, আর ওর কিন্তু এটা ডেইলি রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাওয়ার পর মন্দিরটা ভালো করে ধুয়ে ও কিন্তু নিজের মতো পুজো করে। ও কিন্তু এইটুকু বয়স থেকেই মাছ খাওয়া ছেড়ে দিয়েছে। একটা সময় যখন এরা ছোট ছিল আমি কিন্তু এদেরকে কোলে করে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতাম, আর এখন কিন্তু সময়ের সাথে সাথে কতটাই বড় হয়ে গেছে। ভালো করে মন্দিরটা ধুয়ে নেওয়ার পর ও কিন্তু চলে যাচ্ছে এখন ফুল তুলতে। এই যে ঘরের সামনে যে গাছগুলো লাগানো আছে ওগুলোতেই প্রচুর পরিমাণে ফুল হয়েছে, পেছনের দিকেও অনেক ফুল হয়েছে, সেইগুলোও এখন তুলে নিচ্ছে। আমাদের বাড়ির মন্দিরের কাজটা কিন্তু অনেকদিন আগেই হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে মিস্ত্রিরা আজকে আসছে কালকে আসছে না করে করেই এরকম ইনকমপ্লিটই থেকে গেছে। আর ততক্ষণের মধ্যেও বোনের ফুল তোলা প্রায় কমপ্লিট। এখানেও যতগুলো ফুল তুলে রেখেছে ও কিন্তু একা পুজো করবে না, একটু পরে কিন্তু আমার মা কাকিমারা পুজো করবে। ও টিউশন যাবে বলে 6টার সময় তাড়াতাড়িও সবার জন্য ফুল তুলে রেখেছে। প্রত্যেকদিন সকালবেলা বৌনি কিন্তু ফুল তুলে রাখে মা কাকিমার জন্য, কারণ মা কাকিমারা কাজের মধ্যে থাকে, ওরা ওদের সময় মতো পুজো করে। বলতে না বলতেই কিন্তু 6টা বেজে গেছিল, আর বোনেরা কিন্তু সবাই টিউশন যাওয়ার জন্য একদম রেডি। ওকে দেখে কিন্তু আমারও ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছিল। আমরাও এরকম সাইকেল করে টিউশন যেতাম সকালবেলা। মা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যে সবজির বাগান আছে ওখানে চলে গেছিল, কারণ ওখানে আমাদের প্রচুর পরিমাণে কুঁদরি হয়েছে। আর ওগুলো যেহেতু তুলতে হতো, মা সেগুলো তুলে নিয়ে বাড়িতে এসে রাখছিল। মা কুঁদরিগুলো তুলে নিয়ে আসার পরে কাকিমা সুন্দর করে বেছে রাখছিল। আর এই যে দেখতে পাচ্ছ দুটো শসা, এগুলো কিন্তু আমাদের বাড়িতেই হয়েছিল, কি সুন্দর তাই না। তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে, আর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম ঘুগনির মটর আর আলুটা সেদ্ধ করতে। মা যেহেতু স্নান করে পুজো করেনি তাই রান্নাঘরে ঢুকতে পারবে না, তাই আমি বসিয়ে দিয়েছিলাম। আর ততক্ষণের মধ্যে বাবাও কিন্তু চলে যাচ্ছে বাইরে, আর মাও কিন্তু স্নান শেষ করে এসে পুজো আচ্চার কাজে লেগে পড়েছে। আমাদের বাড়িটা যেহেতু গ্রামের দিকে, আমাদের বাড়িতে কিন্তু মা কাকিমারা আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে পুজো করার পরে কিন্তু ঘরের বাকি সমস্ত কাজকর্ম করে। তারপর মায়ের পুজোর কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু মা চলে এসেছিল রান্নাঘরে, আর এখানে বানাচ্ছিল কিন্তু ঘুগনি। আজকে ব্রেকফাস্টে পরোটা ঘুগনি এইসব হবে। আর মা যেখানে যায় আমি মায়ের সঙ্গে সবসময় পেছন পেছন ঘুরঘুর করি, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু গল্পই করে নিচ্ছি। ব্লগ ভিডিওটা আমি শুট করেছিলাম কিন্তু আমরা যেদিন দীঘা থেকে এসেছিলাম তার পরের দিন, কিন্তু ওই যে সময়ের চাপে আর দেওয়া হয়ে ওঠেনি। গল্প করতে করতে আমাদের ব্রেকফাস্টও কিন্তু একদম রেডি হয়ে গেছিল। গরম গরম ঘুগনি, সঙ্গে ছিল পরোটা আর মিষ্টি, আর কি চাই, পুরো ব্রেকফাস্টটা একদম জমে গেছিল। আমার বড় কিন্তু ততক্ষণের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিল, আর ফ্রেশ হয়ে ও কিন্তু নিজের ব্রেকফাস্টটা করে নিচ্ছিল। আজকে আমরা একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিলাম, বাকিদের এখনো হয়নি, কারণ আমরা একটু বাইরে যাব। ব্রেকফাস্টটা করে নেওয়ার পর আমি কিন্তু ডাকতে এসেছিলাম আমার ভাইকে। ও কিন্তু ঘুম থেকে উঠে একদম সকাল সকাল চলে এসছে এই সবজির বাগানে। এসেই দেখি ও কিন্তু একটা জামরুল গাছের ডালাপালাগুলো ছাড়িয়ে দিচ্ছে, কারণ জামরুল গাছটা কিন্তু ওই নিয়ে এসেছিল, আর যেহেতু ফল হয়ে গেছে গাছটা অনেক বড়ও হয়ে গেছিল, তাই ও ডালাপালাগুলো ছাড়িয়ে দিচ্ছে।
ছুটিতে দুদিনের জন্য বাড়ি আসে, কিন্তু একটুও বসে থাকার ছেলে নয় ও। সবসময় চেষ্টা করে মায়ের কোন কাজগুলোতে কতটা হেল্প করা যায়, আর এগুলো ও না থাকলে মাকেই করতে হতো। অনেকদিন পরে আমিও এই সবজির বাগানটায় এসেছিলাম, আর আগের বার যখন তোমাদেরকে দেখিয়েছিলাম কত ছোট ছিল মৌসাম্বিগুলো, আর এখন দেখো কত বড় বড় হয়ে গেছে। এই প্রথমবার এই বছরেই কিন্তু আমাদের বাড়িতে এই মৌসাম্বি গাছগুলোতে মৌসাম্বি হয়েছে। এবার জানি না কেমন খেতে হবে, টক না মিষ্টি। তারপর ওখানে থাকাকালীন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমরা বাড়ি এসে ব্রেকফাস্ট করে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, আমি, আমার বর আর আমার ভাই। আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম এগরার একটা নার্সারিতে। আমার ভাইয়ের কিছু এখানে গাছ নেওয়ার ছিল। ও যখনই বাড়ি আসে তখনই প্রায় এখান থেকে অনেক রকমের গাছ নিয়ে যায়। যদিও বা আমি কখনো এর আগে এই নার্সারিটাতে আসিনি, তো ভাই বলল যে তোরা কেন বেকার বাড়িতে থাকবি, চল একটু ঘুরে আসবি আর নার্সারিটিতে দেখে আসবি কত রকমের গাছ রয়েছে। আর নার্সারিটা সত্যি অনেকটাই বড়। বিভিন্ন রকমের এখানে গাছ রয়েছে, ফুলের গাছ থেকে ফলের গাছ সবকিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল। হাতে কিন্তু 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে এলেই তবেই কিন্তু পুরো নার্সারিটা ঘুরে দেখা যাবে। আমাদের বাড়ির ম্যাক্সিমাম গাছ কিন্তু এইখান থেকে নিয়ে যাওয়া ফলের গাছ। তোমাদেরকে আগের ব্লগে যে আমি জামরুল গাছটা দেখিয়েছিলাম, লাল জামরুল হয়ে আছে, সেটাও কিন্তু এখান থেকেই নিয়ে যাওয়া। আর জামরুল গাছটাও কিন্তু এখানেই আছে, আমি তোমাদেরকে একটু পরেই ওই জামরুল গাছটা দেখাবো। আমার ভাইয়ের কিছু পাতিলেবুর গাছ, বিভিন্ন প্রজাতির পাতিলেবুর গাছ, সঙ্গে কাঁঠাল গাছ আর কয়েকটা ফুলের গাছ নেওয়ার ছিল। এখানে আমার ভাই আমাকে দেখাচ্ছে এই যে বাতাবি লেবু গাছে হয়ে আছে, এইখানকারই একটা গাছ নিয়ে আমাদের বাড়িতে লাগানো হয়েছে, ওটাও কিন্তু বাতাবি লেবুরই গাছ। এই নার্সারির জায়গাটা এত বড়, পুরোটা ঘুরে ঘুরে দেখতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেছিল। আর নার্সারির পিছন দিকটাও আরো বাড়ানো হচ্ছে, আরো গাছ লাগানো হবে বলে। তোমরা যারা যারা এগরা বা তার আশেপাশে থাকো আর বাড়িতে সুন্দর সুন্দর গাছ লাগাতে চাও, তারা কিন্তু এখানে একবার এসে ভিজিট করতে পারো। একটু আগেই যে আমি তোমাদেরকে জামরুল গাছটার কথা বলছিলাম, সেটা আমার ভাই আমাকে এইখানে দেখাচ্ছে। আর এত বড় জামরুল গাছটা, এই জামরুল গাছের চারাই কিন্তু আমাদের বাড়িতে আমার ভাই নিয়ে গিয়ে লাগিয়েছে। দেখো জামরুল গাছটা কত বড়, বোঝা যাবে না এটা জামরুল গাছ নাকি আম গাছ। যারা যারা আমার ভিডিও দেখে গাছ নিতে চাইছো, তাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে এই নার্সারির সমস্ত ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু প্রোভাইড করে দেবো। এইবার আমি চলে যাচ্ছি নার্সারির পেছনের দিকটা, আর পেছনের দিকটাতেও অনেক পরিমাণ গাছ রয়েছে, বিভিন্ন রকম প্রজাতির গাছ রয়েছে। আর ততক্ষণের মধ্যে আমার ভাইও কিন্তু কি কি গাছ নেবে সেগুলো চুজ করছিল। এখানকার একটা সব থেকে ভালো জিনিস যেটা, সেখানে হচ্ছে তুমি যদি এমন কিছু গাছের সম্পর্কে জানতে চাও, বা যে গাছটা কিনছো সেটা কেমন হবে, কি সার ওষুধ দিতে হবে, কতদিনে ফুল বা ফল হবে, সেগুলো কিন্তু সম্পূর্ণ সুন্দর করে গাইড করে দেবেন এখানকার দাদা। আমার ভাইয়ের কিন্তু একটা গোলাপি কাঁঠাল গাছ খুব পছন্দ হয়েছিল, মানে যেখানে ফলটা হবে গোলাপি, কিন্তু ওনারা গাইড করে দিলেন যে ওটা একবারই হবে, ফার্স্ট টাইম, আর কিন্তু হবে না, তাই আমরা ওই গাছটা নিলাম না। তারপর আমরা ওখান থেকে সমস্ত গাছগুলো যেগুলো আমরা নেব সেগুলোকে সুন্দর করে প্যাকিং করে গুছিয়ে নিজেদের মতো করে রেখে নিয়েছিলাম, কারণ এবার আমাদেরকে বাড়ি ফিরতে হতো। গাছ নিয়ে যাওয়ার পরে যদি কোনো রকম কোনো প্রবলেম বা কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু এখানে এসে বা ফোন করে, তোমরা চাইলে ফোন করেও দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, ওরা কিন্তু খুব সুন্দর করে গাইড করে দেবে। বাড়ি এসেই আজকে আমার বরের ইচ্ছে হয়েছিল যে ও আজকে রান্না করবে, আর ওর বানানোর ইচ্ছে হয়েছিল চিংড়ি ভাপা বানাবে, ওইটারই প্রিপারেশন শুরু করে দিয়েছে। আমার বড় কিন্তু খুব ভালো রান্না করে, তাই মাও বললো যে যখন বানাতে চাইছে তাহলে ওই বানা। একটা বাটিতে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ওতে ভালো করে সর্ষে বাটা, তারপর একটু আদা জিরে বাটা, নুন, একটু হলুদ, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে ও এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিল ওপর থেকে 2 চামচ সর্ষের তেল। আজকে চিংড়ি ভাপার রেসিপিটা কিন্তু আমার বর নিজের মতো করে বানাতে চাইছিল, তাই ওকে ছেড়ে দেওয়া হয়েছে ও নিজের মতো করেই বানাক। সবকিছু মিক্স করে নেওয়ার পর ভালো করে ওই সর্ষের বাটিতে একটুখানি জল দিয়ে মাছগুলোর মধ্যে দিয়ে দিল। সবসময় তো আমরা চিংড়ি মাছের বিভিন্ন রকমের আইটেম বানিয়ে খেয়ে থাকি, তবে ভাপাটা আমার খুব ভালোই লাগে, আর আমার বরের হাতের চিংড়ি ভাপাটা কিন্তু দুর্দান্তই বানায়।
তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে 2 চামচ সর্ষের তেল দিয়ে বাটির ঢাকনাটা বন্ধ করে দিল। তারপর একটা কড়াইতে হালকা জল দিয়ে একটুখানি জলটা ভালো করে ফুটে গেলে বাটিটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর এইরকম নাড়াচাড়া করছে দেখে আমার বর একটা শিলনোড়া বসিয়ে দিয়েছে। এইরকম করে প্রায় 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই চিংড়ি ভাপা কিন্তু একদম রেডি। ঢাকাটা খুলতেই যে অপূর্ব গন্ধ বেরোচ্ছিল, আহা, মনটা যেন ওখানেই ভরে গেল। আর দেখো কি সুন্দর কালার এসছে। মা আজকে দুপুরের মেনুতে অনেক কিছুই প্রায় বানিয়েছিল। আমরা সবাই আর দেরি না করে খেতে বসে পড়েছিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিও। টাটা।